আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদ রচিত মিসির আলী সিরিজের গল্প মিসির আলীর অমীমাংসিত রহস্য। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের একটি গল্প মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজকে শুনবেন গল্পটির তৃতীয় এবং অন্তিম পর্ব। গুলশান থানার ওসি বিরক্ত চোখে তাকিয়ে আছেন। তিনি তার ওসি জীবনে এত বিরক্ত চোখে বোধহয় কারো দিকে তাকাননি। ওসি সাহেবের ঠিক সামনের চেয়ারে মিসির আলী বসে আছেন। মিসির আলী কয়েকবার খুব আন্তরিক ভঙ্গিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। ওসি সাহেব পাত্তা দিলেন না, পাত্তা দেবার কথাও না। মিসির আলী নামের এই মানুষটি তার সারাটা দিন নষ্ট করেছে। সকাল 9টার সময় এসেছে, এখন বাজে 1টা। যাবার নাম নেই, চুপচাপ চেয়ারে পা তুলে বসে আছে। ক্ষুধা তৃষ্ণা কিছুই বোধহয় মানুষটির নেই। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, আজ চলে যান মিসির আলী সাহেব, আজ আর হবে না। দীর্ঘদিন আগের ব্যাপার, পুরানো রেকর্ডপত্র কোথায় আছে কে জানে। 17 বছর তো অল্প সময় নয়। মিসির আলী বললেন, আমি বরং সন্ধ্যার দিকে একবার আসি। সন্ধ্যার দিকে আসার দরকার নেই, সামনের সপ্তাহে খোঁজ নিয়ে যাবেন। তথ্যটা জানা আমার খুব দরকার। 17 বছর আগে বাথরুমে অল্প বয়সী একটা ছেলে মারা গিয়েছিল। এই বিষয়ে থানায় কোনো জিডি এন্ট্রি করা হয়েছে কিনা, পোস্টমর্টেম হয়েছে কিনা, হয়ে থাকলে তার রিপোর্ট। ওসি সাহেব অসহিষ্ণু গলায় বললেন, মিসির আলী সাহেব, দেশটা বিলেত আমেরিকা না, বাংলাদেশ। এই দেশে 1 সপ্তাহ আগের জিনিসই পাওয়া যায় না। আপনি এসেছেন 17 বছর আগের ব্যাপার নিয়ে। আমার খুব প্রয়োজন ছিল। 17 বছর আগে কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বর্তমানে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামান। পাওয়া যাবে না বলছেন? পাওয়া না যাবারই কথা। রেকর্ড নিশ্চয়ই কোথাও রাখা হয়। তা রাখা হয়, ফাইলের গুদামে পড়ে থাকে, একসময় পোকায় কাটে। আমার ধারণা আপনি যে রেকর্ডের কথা বলছেন তা এখন ওই পোকার পেটে। খুঁজে দেখবেন না? ওই পোকার পেট চিরে খুঁজতে বলছেন? জি না, গুদামের কথা বলছি। বললাম তো খোঁজা হচ্ছে। তাহলে সন্ধ্যাবেলা একবার আসি। ওসি সাহেব হতাশ গলায় বললেন, আসুন, শুধু সন্ধ্যায় না, রাতে একবার আসুন, মাঝরাতেও আসুন। আপনি মনে হচ্ছে আমার উপর বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, হচ্ছি। পুলিশে কাজ করি বলে কি বিরক্ত হতে পারবো না? অনেক আজব চিরিয়ে আমি আমার পুলিশি জীবনে দেখেছি, আপনার মতো দেখিনি। আপনার বিরক্তি উৎপাদন করেছি বলে দুঃখিত। শুধু বিরক্তি না ভাই, আপনি আরও অনেক জিনিস উৎপাদন করেছেন, তার মধ্যে রাগও আছে। নেহায়েত হোম ডিপার্টমেন্টের চিঠি আছে বলে কিছু বলিনি। মিসির আলী হাসলেন। ওসি সাহেব তীব্র গলায় বললেন, হাসছেন কেন? মিসির আলী বললেন, আর হাসব না, তবে আমি আসব, সন্ধ্যা 7টার দিকে আসব। ডাক্তার মুশফিকুর রহমান, MRCP, প্রফেসর, PG হসপিটাল। ওসি সাহেবের মতোই বিরক্ত চোখে তাকিয়ে আছেন। ডাক্তারদের সময়ের দাম আছে, সেই দামি সময়ের অংশ নিতান্ত অকারণে কাউকে দিয়ে দেওয়া যায় না। মুশফিকুর রহমান সাহেবের ধারণা, মিসির আলী নামের মানুষটি নিতান্ত অকারণে তার সময় নিচ্ছে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, কিন্তু দেওয়া যাচ্ছে না। সভ্য সমাজের অনেক অভিশাপের মধ্যে একটা অভিশাপ হচ্ছে, যা করতে ইচ্ছা করে তা করা যায় না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে যা বলার তা তো বলেছি, তারপরেও বসে আছেন কেন? এক্ষুনি চলে যাব, শুধু একটা জিনিস জানার বাকি। ওসমান গনি সাহেব কি কখনো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন? আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। ডাক্তারদের কিছু এথিক্যাল কোড মানতে হয়।
রোগীর রোগ সম্পর্কে অন্যকে কোনো তথ্য না দেওয়া হচ্ছে তার মধ্যে একটি। কার কি অসুখ তা আমি অন্যদের বলবো না। কেন বলবেন না? ব্যাধি তো গোপন রাখার বিষয় নয়। দেখুন মিসির আলী সাহেব, আমি বুঝতে পারছি আপনি মানুষটি তর্কে পটু। আমি আপনার সঙ্গে তর্কযুদ্ধে যেতে চাচ্ছি না। ওসমান গনি সাহেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার সম্পর্কে আমি যা জানি তা আপনাকে বলেছি, এর বেশি কিছু জানি না। শেষের দিকে তিনি কোন ধরনের হ্যালুসিনেশনে ভুগছিলেন কি আমার জানা নেই। একটু মনে করে দেখুন তো, তিনি কখনো কথার প্রসঙ্গে আপনাকে বলেছেন যে তিনি তীব্র ভয় পাচ্ছেন বা এই জাতীয় কিছু? হ্যাঁ, তা বলেছেন। বাথরুমে ঢুকলে তিনি ফিসফিস করে কথা শুনতে পান, যেন কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা করে। বাচ্চা ছেলের গলা। ছেলেটা তার নাম ধরে ডাকত। দুঃস্বপ্ন দেখতেন। তিনি একবার জানতে চাইলেন কেন এরকম হচ্ছে। উত্তরে আপনি তাকে কি বলেন? আমি বলি যে অতিরিক্ত টেনশনে এরকম হতে পারে। আমি তাকে টেনশন কমাতে বলি, তাকে ঘুমের ওষুধ দিই। কি ওষুধ দেন? এটাও কি আপনার জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। ডাক্তার সাহেব খসখস করে কাগজে ওষুধের নাম লিখে মিসির আলীর দিকে বাড়িয়ে দিলেন। শুকনো গলায় বললেন, এই ওষুধটা দিই। আরও কিছু জানতে চান? এই ওষুধ কিভাবে কাজ করে, কিভাবে নার্ভ শান্ত করে, এই জাতীয় কিছু? না, আর কিছু জানতে চাই না। আপনাকে যথেষ্ট বিরক্ত করা হয়েছে। ধন্যবাদ। মিসির আলী ঘর থেকে বেরোতে গিয়েও বেরোলেন না। আবার ফিরে এসে আগের জায়গায় বসলেন। ডাক্তার সাহেব কপাল কুঁচকে বললেন, কি হলো? একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। ওসমান গনি সাহেবের মেয়ে নাদিয়া গনি, সে কি কখনো তার বাবার মতো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল? না, আসেনি। আপনার কথা কি শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। শেষ হয়ে থাকলে দয়া করে যান। দরজার কাছ থেকে আবার ফিরে আসবেন না। হোম মিনিস্টার সাহেব ফাইল থেকে মুখ না তুলেই বললেন, কেমন আছেন মিসির আলী সাহেব? জি, ভালো। ভালো থাকলেই ভালো। বসুন, হাতের কাজ শেষ হতে সময় লাগবে। আপনার যা বলার এর মধ্যেই বলতে হবে। আপনি আবার ভেবে বসবেন না, এটাও আমার এক ধরনের ভান। বেশি বেশি কাজ দেখাচ্ছি। মিসির আলী বসলেন। মিনিস্টার সাহেব ফাইলে চোখ রেখে সোজা গলায় বললেন, খবরের কাগজ পড়েছেন? জি না। পড়লে একটা ইন্টারেস্টিং খবর দেখতে পেতেন। আমার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, অন্য একজন আসছেন। সত্যি নাকি? না, সত্যি না, কিন্তু আমাদের দেশের লোকজন খবরের কাগজে যা পড়ে তাই বিশ্বাস করে। সবাই ঘটনা সত্যি বলে ধরে নিয়েছে, যে কারণে আজ আমার কাছে কোনো দর্শনার্থী নেই। অন্যদিন ওয়েটিং রুম মানুষে গিজগিজ করত, আজ শুধু আপনি এসেছেন। খবরের কাগজ পড়েননি বলে এসেছেন, পড়লে হয়তো আসতেন না। এখন বলুন কি ব্যাপার? একটা পুরানো জিডি এন্ট্রি আমার দেখা দরকার। থানার সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছে পাওয়া যাচ্ছে না। কতদিনের পুরানো? 17 বছর। তাহলে না পাওয়ারই সম্ভাবনা, তবু চেষ্টা করে দেখা যাবে। এখন বলুন আপনার তদন্ত কত দূর? শুনেছি রোজ ভিলায় আছেন, সত্যি নাকি? হ্যাঁ, খুবই ভালো। এখন বলুন কিছু পেয়েছেন? পেয়েছি। এর মধ্যে পেয়েও গিয়েছেন? কি পেয়েছেন? এটা যে হত্যাকাণ্ড এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি। বাহ, ভেরি গুড। তাহলে হত্যাকারী কে বলে ফেলুন, শুনে দেখি চমকে উঠি কিনা। হত্যাকারী কে তা এখনো জানি না। হোম মিনিস্টার ফাইল বন্ধ করে সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটবেলায় ডিটেকটিভ বই খুব পড়তাম, এখনো পড়ি। একটা খুন হয়, বাড়ির সবাইকে খুনি বলে সন্দেহ হতে থাকে। যার উপর সন্দেহ সবচেয়ে কম হয় দেখা যায় সেই খুনি। আপনি ওই পদ্ধতি ব্যবহার করে দেখুন না কেন। এই মুহূর্তে কার ওপর আপনার সবচেয়ে কম সন্দেহ হচ্ছে? মিসির আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই মুহূর্তে সবচেয়ে কম সন্দেহ হচ্ছে আপনার ওপর। হোম মিনিস্টার তীক্ষ্ণ গলায় বললেন, তার মানে আপনি কি রসিকতা করার চেষ্টা করছেন? জি না স্যার,
আমি রসিকতা করার চেষ্টা করছি না। ওসমান গনির পরিবারের সঙ্গে আপনি পরোক্ষভাবে হলেও জড়িত। এই পরিবারের সঙ্গে আপনার স্বার্থ জড়িত। ওসমান গনি আমার ছেলেবেলার বন্ধু। মাঝে মাঝে ওর বাড়িতে গান শুনতে যেতাম। এর ভেতর স্বার্থ কি আছে? আপনি আপনার মেজ ছেলেকে নাদিয়ার সঙ্গে বিয়ে দেবার চেষ্টা অনেক দিন থেকে করছেন। নাদিয়া রাজি হচ্ছে না বলেই বিয়েটা হচ্ছে না। বন্ধুর কন্যার সঙ্গে ছেলের বিয়ে দেবার ইচ্ছা হওয়াটা কি দোষের কিছু? মোটেই দোষের কিছু নয়, বরং এটাই স্বাভাবিক। আমি কিন্তু দোষের কিছু বলিনি। আমি শুধু বলেছি এই পরিবারের সঙ্গে আপনার স্বার্থ জড়িত, পরোক্ষভাবে হলেও জড়িত। কাজেই এই পরিবারে একটা হত্যাকাণ্ড ঘটলে আপনার কথাও ভাবা হবে। আপনাকে বাইরে রাখা যাবে না। আমি যে নাদিয়ার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চেয়েছি এটা আপনাকে কে বলল? নাদিয়া? জি না, সে বলেনি। নাদিয়ার সঙ্গে আমার কথাবার্তা খুব কমই হয়। সে বিব্রত বোধ করতে পারে বলে এই প্রশ্ন তাকে করিনি। তাহলে আপনি কার কাছ থেকে এই তথ্য জানলেন? এটা কি কোনো গোপন তথ্য যে কেউ জানবে না? বিয়ের আলোচনা কেউ গোপনে করে না। তাছাড়া আপনার ছেলেও তো অযোগ্য ছেলে না, খুবই যোগ্য ছেলে। কি করে জানেন? আমি আপনার ছেলের সঙ্গে কথা বলেছি। আই সি, আপনি দেখি চষে ফেলছেন। গুড। চা খাবেন? খেতে পারি। মিনিস্টার সাহেব চায়ের কথা বলে মিসির আলীর দিকে ঝুঁকে এসে নিচু গলায় বললেন, আপনার কথা সত্যি। আমার স্বার্থ আছে। ভুল বললাম। স্বার্থ একসময় ছিল, এখন নেই। একসময় আমার ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলাম। ওসমান গনিকে অনেক অনুরোধ করেছি। সে কখনো হ্যাঁ বলেনি, আবার কখনো নাও বলেনি। আমার মধ্যে লোভ কাজ করেছে। ওসমান কোটিপতি, কিন্তু মিসির আলী সাহেব, সেই লোভ এখন আর নেই। লোভের চেয়ে বাস্তবতা এখন বেশি কাজ করছে। আমি এখন মোটামুটি নিশ্চিত যে নাদিয়া নামের মেয়েটি পুরোপুরি উন্মাদ। মেয়েটা রাতে ঘুমায় না, বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটে আর খিলখিল করে হাসে, সিগারেট টানে। আপনি তো ওই বাড়িতেই আছেন, আপনি লক্ষ্য করছেন না? খিলখিল হাসি শুনিনি, তবে উনি রাত জাগেন তা সত্যি। আমি সত্যি কথাই আপনাকে বললাম। তদন্ত করছেন, ভালো মতো করুন। কেঁচো খুঁড়তে গিয়ে সাপও বের হয়ে যেতে পারে। চা চলে এলো। মিসির আলী চায়ের কাপ হাতে নিলেন। মিনিস্টার সাহেব নিলেন না। রাগি রাগি চোখে তিনি চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন। মিসির আলী সাহেব। জি? আপনার কি ধারণা নাদিয়া মেয়েটি কিছু করেছে? এখনো বলতে পারছি না। তার পক্ষে করা কি সম্ভব? অসম্ভব কিছু না, সবই সম্ভব। কেন সে এটা করবে? মানসিকভাবে অসুস্থ হলেই করবে। তার মার কারণে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। সেই থেকে মার উপর তীব্র ঘৃণা জন্মাতে পারে। ঘৃণা এক পর্যায়ে ইনসেনিটিতে রূপ নিতে পারে। বলা হয়ে থাকে, নিতান্ত অপরিচিত একজনকে হত্যার চেয়ে পরিচিত একজনকে হত্যা করা অনেক সহজ। কেন? ঘৃণা ব্যাপারটি অপরিচিত কারোর প্রতি থাকে না, কিন্তু পরিচিত জনের প্রতি থাকে। মিনিস্টার সাহেব বললেন, আমার ধারণা মেয়েটি কিছু করেনি, কিন্তু আমার স্ত্রীর ধারণা করেছে। আমার স্ত্রীর ধারণা এই মেয়ে পিশাচ ধরনের। একে বউ করে আনলে আমরা সবাই মারা পড়ব। মিসির আলী বললেন, স্যার, আজ উঠি। মিনিস্টার সাহেব ক্ষীণ গলায় বললেন, আচ্ছা। রাত 11টায় নিয়ম মতো মিসির আলী বিছানায় ঘুমোতে গেলেন। এই বাড়িতে এসে খুব অনিয়ম হচ্ছে। রোজ ঘুমোতে দেরি হচ্ছে। সকালের মর্নিং ওয়াক করা হচ্ছে না। মিসির আলীর পরিকল্পনা হলো আজ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবেন। বিছানায় শুয়ে হাতের কাছে রাখা টেবিল ল্যাম্প জ্বালালেন। কিছুক্ষণ কোনো একটা বই পড়ে চোখ ক্লান্ত করবেন, এতে চট করে ঘুম চলে আসে। মিসির আলীর হাতের বইটার নাম ঘোস্ট গার্ল। লেখিকা বিখ্যাত মনস্তত্ত্ববিদ টরি হেডেন। বইটি লেখা হয়েছে 9 বছর বয়সী এক মেয়ে জেডিকে নিয়ে। অসম্ভব রূপবতী এই বালিকা মানসিক প্রতিবন্ধী স্কুলে তার ছাত্রী ছিল। মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কখনো কথা বলতো না।
তার শারীরিক কোনো অসুবিধা ছিল না, তবু সে থাকত কুঁজো হয়ে, যদিও সোজা হয়ে দাঁড়ানো তার জন্য কোনো সমস্যা নয়। মনস্তত্ত্ববিদ টরি হেডেন এই আশ্চর্য মেয়েটির কথা ডিটেকটিভ উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর ভঙ্গিতে বর্ণনা করেছেন। মেয়েটির মনের ভেতরকার গোপন অন্ধকার এক এক করে আলোতে বের করে নিয়ে এসেছেন। মিসির আলি 200 পৃষ্ঠা পর্যন্ত একটানা পড়ে ঘড়ির দিকে তাকালেন। রাত বাজছে 3টা, আরও 30 পৃষ্ঠা বাকি আছে। এখন শুয়ে পড়া উচিত, কিন্তু বইটি শেষ না করে ঘুমোতে যেতে তার ইচ্ছা করল না। আব্দুল মজিদ ফ্লাস্কে করে চা রেখে গেছে। তিনি 1 কাপ চা এবং পরপর 2টি সিগারেট খেলেন। সিগারেট খেতে খেতে জেরি নামের মেয়েটির কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো এ জাতীয় মানসিক প্রতিবন্ধী বাংলাদেশেও আছে, কিন্তু তাদের সাহায্য করার জন্যে টরি হেডেনের মতো প্রতিভাবান এবং নিবেদিত মনস্তাত্ত্বিক নেই। মিসির আলি আবার বই পড়া শুরু করার আগে বাথরুমে ঢুকলেন। আব্দুল মজিদ বারবার করে বলেছে, গভীর রাতে বাথরুমে গেলে যেন দরজা কখনোই বন্ধ না করা হয়। মিসির আলি দরজা বন্ধ করলেন। কেন জানি তার একটু ভয় লাগলো। সম্ভবত ঘোস্ট গার্ল পড়ার কারণে এটা হয়েছে। সাময়িকভাবে হলেও ভয়ের একটা বীজ মনের গভীরে ঢুকে গেছে। চোখে মুখে পানি দেবার জন্য ট্যাপ খুললেন। আশ্চর্য ব্যাপার, ট্যাপে 1 ফোঁটা পানি নেই। চোখ মুখ জ্বালা করছে। মুখে পানির ঝাপটা দেওয়া দরকার। তার ঘরে বোতলে পানি আছে, ওই পানি নিয়ে আসা যায়। মিসির আলি বাথরুমের দরজা খুলতে গিয়ে বিস্ময়ে অভিভূত হলেন। দরজা খোলা যাচ্ছে না, দরজা বন্ধ। পরপর 2বার চেষ্টা করলেন, নব ঘোরানোই যাচ্ছে না। আশ্চর্য তো, ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, হালকা গন্ধ, কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি নব ছেড়ে দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালেন। তাকে খানিকটা ভীত বলে মনে হলো। তিনি নিঃশব্দে বাথরুমের অন্য প্রান্তে সরে গেলেন এবং ছোট শিশুদের মতো হাঁটু গেড়ে বসে গেলেন। আর তখনই বাথরুমের বাতি নিভে গেল। ঘর হলো নিকষ অন্ধকার। এত অন্ধকার মিসির আলি এর আগে কখনো দেখেননি। আলোর ক্ষীণ রেখা সব অন্ধকারেই থাকে, কিন্তু বাথরুমে তাও নেই। তার শরীর কাঁপছে, বুক ধরফর করছে। এগুলি আর কিছুই না, সেন্স ডিপ্রাইভেশনের ফলাফল। হঠাৎ কেউ অন্ধ হয়ে গেলে ভয়াবহ মানসিক আঘাতের সম্মুখীন হয়। তারও তাই হচ্ছে। চোখ থেকেও কিছুই দেখতে পাচ্ছেন না। মিসির আলি বসে আছেন চুপচাপ। তার পকেটে সিগারেটের প্যাকেট এবং দিয়াশলাই আছে। ইচ্ছা করলেই তিনি দিয়াশলাই জ্বালাতে পারেন। জ্বালালেন না, বরং উবু হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলেন। সেই ঘটনা ঘটল। তিনি পরিষ্কার শুনলেন, ঠিক তার কানের কাছে শিশুদের মতো গলায় কে একজন ডাকল, মিসির আলি, এই মিসির আলি। জবাব দেবার ইচ্ছা প্রাণপণে দমন করে তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে রইলেন। এক চুলও নড়লেন না। আবারও সেই অশরীরী শব্দ হলো। বাথরুমের ভেতরে আবারও বালক কণ্ঠে কে যেন বলল, মিসির আলি, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু হাসির শব্দও যেন পাওয়া গেল। তারপর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। মিসির আলি নিজেকে আরও ছোট করে বসে রইলেন আগের জায়গায়। তিনি যে ভঙ্গিতে গুটিসুটি মেরে বসেছেন তাকে বলে মাদার্স ওম পজিশন। মায়ের পেটে শিশুরা এইভাবেই থাকে। বসে থাকার এই ভঙ্গিটি ভয় কাটাতে সাহায্য করে, কারণ মায়ের জরায় এমন এক স্থান যেখানে ভয়ের কোনো স্থান নেই। শিশুর জন্য এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। ভয় পেলেই এই জায়গাটার জন্য মানুষের মনে এক ধরনের ব্যাকুলতা জাগে। মিসির আলি ভয় কাটানোর প্রচলিত পদ্ধতিগুলি নিয়ে দ্রুত ভাবছেন। ভয় কাটানোর সর্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে নগ্ন হয়ে যাওয়া। বলা হয়ে থাকে, ভৌতিক কোনো কারণে ভয় পেলে নগ্ন হওয়া মাত্র ভয় অর্ধেক কমে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে? মিসির আলির মাথায় আসছে না। মায়ের পেটে আমরা নগ্ন হয়েছিলাম, এই কি ব্যাখ্যা? এটা নিয়ে একসময় ভাবতে হবে।
ভয় কাটানোর আরেকটি পদ্ধতি হলো বড় বড় নিঃশ্বাস নেওয়া। এই পদ্ধতির পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। বড় বড় নিঃশ্বাস নেবার অর্থ বেশি করে অক্সিজেন নেওয়া। শরীরে বেশি অক্সিজেন নেওয়া মানে মস্তিষ্কে বেশি অক্সিজেন যাওয়া। তীব্র পিপাসা হচ্ছে, বুক মুখ শুকিয়ে কাঠ। এত ভয় পাচ্ছেন কেন? বন্ধ ঘর, অশরীরী কণ্ঠ, ফুলের গন্ধ, জমাট অন্ধকার, এর বাইরেও কি কিছু আছে? মিসির আলি নিজের নাড়ি ধরলেন। নাড়ি খুব দ্রুত চলছে। কত দ্রুত তা অবশ্যই তিনি ধরতে পারছেন না। সঙ্গে ঘড়ি নেই। মনে হচ্ছে বাথরুমের এই অন্ধকার ঘরে সময় আটকে গেছে। কখনো বোধহয় ভোর হবে না। আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি, সময় স্লথ হয়ে গেছে। ভোর হতে কত বাকি? একসময় সামান্য আলোর আভা দেখা গেল। ভোর বোধহয় হচ্ছে। মিসির আলি বাথরুমের দরজায় হাত রাখলেন। দরজা খুলে গেল। তার ঘরের দরজা বন্ধ। দরজা খুলে তিনি বাইরে এলেন। আকাশ ফর্সা হলেও চারদিক তখনও অন্ধকার। এই অন্ধকারে সবুজ শাড়ি পরে নাদিয়া ঘুরছেন। মিসির আলিকে দেখে তিনি খুশি খুশি গলায় বললেন, আরে আপনি কি রোজ এত ভোরে ওঠেন? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, রোজ উঠি না, আজ উঠলাম। ভেরি গুড, আসুন একসঙ্গে খানিকক্ষণ হাঁটি। চা দিতে বলেছি। চা খেতে খেতে হাঁটার মধ্যে অন্যরকম এক আনন্দ আছে। মিসির আলি বাগানে নেমে এসে বললেন, আমি আজ চলে যাব। আপনার বাড়িতে বেশ আনন্দের সময় কেটেছে। আপনাকে ধন্যবাদ। নাদিয়া ভ্রু কুঁচকে বললেন, আজ চলে যাবেন মানে? আপনি কি সমস্যার সমাধান করেছেন? হ্যাঁ, করেছি। আপনি সকালে নাস্তা খাবার সময় এই বাড়িতে যারা উপস্থিত আছে সবাইকে ডাকুন। আমি সবার সামনে ব্যাখ্যা করব। সবার সামনে ব্যাখ্যা করার দরকার কি? আমাকে বলুন। আমি সবার সামনেই বলতে চাই। নাদিয়া কিছুক্ষণ স্থির চোখে মিসির আলির দিকে তাকিয়ে হেসে ফেললেন। মিসির আলিও হাসলেন। মেয়েটি আজও সবুজ শাড়ি পরেছে। মেয়েটি বোধহয় কালার ব্লাইন্ড। একমাত্র কালার ব্লাইন্ডদেরই বিশেষ কোনো রঙের প্রতি দুর্বলতা থাকে। মিসির আলি বললেন, রবীন্দ্রনাথ যে কালার ব্লাইন্ড ছিলেন তা কি আপনি জানেন? না, জানি না। আপনার কাছে প্রথম শুনলাম। রবীন্দ্রনাথ ছিলেন কালার ব্লাইন্ড। তিনি সবুজ রং দেখতে পেতেন না। নাদিয়া বললেন, তাতে তার সাহিত্যের বা গানের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি হঠাৎ করে কালার ব্লাইন্ডের প্রশ্ন তুললেন কেন? এমনি তুললাম, কোনো কারণ নেই। আপনি কি সত্যি সত্যি রহস্যের মীমাংসা করেছেন? মনে হয় করেছি। মনে হয় বলছেন কেন? আপনি কি নিশ্চিত না? না, প্রকৃতি মানুষকে ট্রুথকে স্পর্শ করার অনুমতি দিয়েছে, কিন্তু অ্যাবসলিউট ট্রুথকে স্পর্শ করার অনুমতি দেয়নি। ওইটি প্রকৃতির রাজত্ব। মানুষের সেখানে প্রবেশাধিকার নেই। বাড়ির সবাই এসেছে। মিসির আলি তাদের চোখে মুখে কৌতূহল এবং সেই সঙ্গে চাপা উদ্বেগ লক্ষ্য করলেন। সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে সাফকাতকে। সে রীতিমতো ঘামছে, ঘন ঘন ঢোক গিলছে। মিসির আলি কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। নাদিয়া বললেন, বলুন, কি বলবেন? চুপ করে আছেন কেন? মিসির আলি সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা টান দিয়ে খানিকক্ষণ কেশে গলা পরিষ্কার করে শুরু করলেন। কাল রাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার বাথরুমের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। বাতি নিভে গিয়েছিল। আমি অশরীরী একটি কণ্ঠ শুনলাম। একটা বাচ্চা ছেলে আমার নাম ধরে ডাকলো। ফুলের গন্ধ পেলাম। আপনারা বুঝতেই পারছেন, ভয়াবহ ব্যাপার। আমি আতঙ্কে অস্থির হয়ে গেলাম। অথচ মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এই জাতীয় একটি পরিস্থিতির জন্য মনে মনে তৈরিই ছিলাম। আমি জানতাম একদিন না একদিন এরকম ঘটনা আমার ক্ষেত্রে ঘটবে। দরজা বন্ধ হয়ে যাবে, বাতি নিভে যাবে, গলার আওয়াজ শুনব, ফুলের গন্ধ পাব। আমি খুব ভালো মতো জানতাম পুরো ব্যাপারটা সাজানো। তারপরেও আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি আমার নিজের ভয় থেকেই বুঝতে পারছি ওসমান গনি সাহেব এবং তার স্ত্রী কী পরিমাণ ভয় পেয়েছেন। তার স্ত্রী সম্পর্কে আমি নিশ্চিত নই, কিন্তু আমি নিশ্চিত যে ওসমান গনি সাহেবকে এই অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছিল। আমার ধারণা তিনি আমার চেয়ে 1000 গুণ বেশি ভয় পেয়েছেন, কারণ তিনি জানেন না যে পুরো ব্যাপারটা সাজানো। তিনি ধরেই নিয়েছেন যা ঘটছে সবই সত্যি
একটা ভয়ঙ্কর ভৌতিক কাণ্ড তিনি প্রত্যক্ষ করেছেন। এর সঙ্গে তিনি জড়িয়েছেন একটি শিশুর অপমৃত্যু। নাদিয়া মিসির আলীকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, সাজানো ঘটনা বলার পিছনে আপনার যুক্তি কি? যুক্তির অংশে যাবার আগে আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিন। আপনার বাবার মৃত্যু হয়েছিল বাথটাবে, তাই না? হ্যাঁ। কতটুকু পানি ছিল বাথটাবে? অল্প পানি ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে ওই রাতে কলে পানি ছিল না? আমার তেমন কিছু মনে পড়ছে না। পানি আছে কি না তা নিয়ে মাথা ঘামানোর মতো মনের অবস্থা আমার ছিল না। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, পানি না থাকাটাই কিন্তু স্বাভাবিক। পানি থাকলে বাথটা পানিতে পূর্ণ হয়ে যেত। দরজা ভেঙে বাথরুমে ঢুকলে আপনি দেখতেন তখনও কল দিয়ে পানি পড়ছে। আপনি নিশ্চয়ই তা দেখেননি? নাদিয়া বললেন, আমি এত কিছু লক্ষ্য করিনি, তবে বাথরুমে ঢুকে আমি কল দিয়ে পানি পড়তে দেখিনি। বাথরুমে পানি ছিল কি ছিল না তা এত জরুরি কেন? জরুরি কেন বলছি, এক এক করে বলি। ছোটবেলায় আমরা এক ধরনের খেলা খেলতাম। খেলার নাম টক্কা খেলা। পেঁপে গাছের পাতা দিয়ে খেলাটা খেলা হতো। পেঁপে গাছের পাতার লম্বা ডাঁটাটা ফাঁপা। সেই ফাঁপা ডাঁটায় মুখ লাগিয়ে একজনের কানের কাছে ডাঁটার অন্য প্রান্ত নিয়ে বিকট চিৎকার করা, টক্কা টক্কা। এই হচ্ছে টক্কা খেলা। শব্দ শুনে কানে তালা লেগে যেত। পেঁপে পাতার ডাঁটা না নিয়ে একটা লম্বা নল যদি নেওয়া হয়, সেই নলে মুখ লাগিয়ে কেউ কথা বললে নলের অন্য প্রান্তে যে আছে সে কথা শুনবে। শব্দ প্রবাহিত হয় বায়ুর মাধ্যমে। নলের ভেতর আছে বায়ু। এখন দেখা যাক বাথরুমে কি ঘটেছে। আমার নিজের অভিজ্ঞতাই বলি। দরজা আটকে যাবার কিছুক্ষণ পর আমি ঠিক আমার কানের কাছে একটা বাচ্চা ছেলের গলা শুনলাম। ভয়ঙ্কর ব্যাপার তো বটেই, তবে ঘটনা কিন্তু সহজ। এক ধরনের টক্কা খেলা। নাদিয়া তীক্ষ্ণ গলায় বললেন, টক্কা খেলা মানে? মিসির আলী বললেন, বাচ্চা ছেলের প্রেতাত্মা আমার সঙ্গে কথা বলেনি। প্রেতাত্মা সেজে অন্য কেউ কথা বলেছে। খুব সম্ভব একটি মেয়ে কথা বলেছে। মেয়েদের গলার স্বর বাচ্চাদের মতো হাই পিচের হয়ে থাকে। সে কথা বলেছে অন্য কোনো বাথরুমে বসে, বাথরুমের পানির ট্যাপের কাছে মুখ নিয়ে। যেহেতু নলে কোনো পানি নেই, ফাঁপা নল, সেহেতু টক্কা খেলার মতোই শব্দ ভেসে এসেছে আমার বাথরুমে। এই হলো ব্যাপার। নাদিয়া তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মিসির আলী সাহেব, পানির ট্যাঙ্ক ভর্তি থাকে পানিতে। পানির ট্যাপ পুরোপুরি পানি শূন্য হতে হলে ট্যাঙ্ক খালি হতে হবে। তা ঠিক, কিন্তু আমার ধারণা ট্যাঙ্ক থেকে যে পাইপ এসেছে সেই পাইপে স্টপার আছে। অর্থাৎ ট্যাঙ্ক ভর্তি রেখেও স্টপার আটকে দিয়ে পানির পাইপ খালি করা যায়। যে কোনো একটা ট্যাপ খুলে রাখলেই পাইপের সব পানি বের হয়ে আসবে। সাফকাত বলল, স্যার ঠিক কথাই বলেছেন। পাইপের মুখে একটা চাবি আছে। আমার মনে আছে ওই রাতে পানি ছিল না। আমি চাবিতে গন্ডগোল আছে কিনা দেখার জন্য ছাদে গিয়েছিলাম। মিসির আলী বললেন, এখন আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা করা হচ্ছে ভয় দেখানোর জন্যে। এমন ভয় যেন সেই ভয়ে হৃদস্পন্দন থেমে যায়। বাথরুমের দরজা বন্ধ করা খুব সহজ। বাইরে থেকে কেউ খুব শক্ত হাতে নবটা চেপে ধরলেই হবে। সাফকাত বলল, স্যার কিছু মনে করবেন না। আপনার ঘরের ব্যাপারটা ধরুন। আপনার বাথরুমের নব চেপে ধরতে হলে আপনার শোবার ঘরে ঢুকতে হবে, কিন্তু আপনার শোবার ঘর ছিল তালাবন্ধ। হ্যাঁ, তালাবন্ধ ছিল, কিন্তু সাফকাত সাহেব আপনি ভুলে যাচ্ছেন কেন? এবারের প্রতিটি বন্ধ দরজা চাবি দিয়ে বাইরে থেকে খোলা যায়। কাজেই এমন কেউ আমার ঘরে ঢুকেছে যার কাছে আছে চাবির গোছা। আমি যতদূর জানি এ বাড়িতে 2 সেট চাবি আছে। এক সেট আছে নাদিয়া গনির কাছে, অন্য সেট থাকে মিউজিক লাইব্রেরি ঘরের ড্রয়ারে। কেউ একজন চাবি দিয়ে দরজা খুলে আমার ঘরে ঢুকেছে। এক হাত দিয়ে চেপে ধরেছে আমার বাথরুমের নব, অন্য হাতে বাথরুমের সুইচ নিভিয়ে দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এবারের প্রতিটি বাথরুমের সুইচ বাইরে। কাজেই যে ভয় পাওয়াতে চাচ্ছে তার জন্য খুব সুবিধা হয়ে গেল। বুঝতেই পারছেন, ভয় দেখানোর এই ভয়ঙ্কর খেলা একজনের পক্ষে সম্ভব নয়। খুব কম করে হলেও 2 জনের টিম দরকার। খুব ভালো টিমওয়ার্ক ছাড়া এ কাজ হবে না। একজন বাথরুমের দরজার নব চেপে ধরে থাকবে, অন্যজন অন্য কোনো বাথরুমের ট্যাপে মুখ লাগিয়ে কথা বলবে।
আপনাদের আমি আগেই বলেছি, আমাকেও যে ভয় দেখানো হবে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এবং মনে মনে তার জন্য অপেক্ষা করছিলাম। মানসিক প্রস্তুতি ছাড়াও অন্য ধরনের প্রস্তুতিও আমার মধ্যে ছিল। রাতের বেলা আমি যতবার বাথরুমে যেতাম ততবারই বাথরুমের বাইরের নবে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ দিয়ে রাখতাম। দ্রবণটা পানির মতো বর্ণহীন, 2-1 ফোঁটা দ্রবণে নবটা ভেজা ভেজা থাকতো। বাথরুমের নব ভেজে থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যে ভয় দেখাতে আসছে সে কোনো কিছু না ভেবেই নবে হাত দেবে, সঙ্গে সঙ্গে তার হাতে দাগ পড়ে যাবে। সিলভার নাইট্রেটের দাগ কঠিন দাগ, সপ্তাহখানেক থাকবেই। আমি আরও একটি জিনিস করেছি, বাথরুমের দরজার সামনে যে দাঁড়াবে তার পায়ের ছাপ যেন ভালো মতো পড়ে তার ব্যবস্থা করেছি। কেট জুতোর ছাপ আমার বাথরুমের দরজার সামনে আপনারা দেখতে পাবেন। জুতোর নাম্বার হচ্ছে 12। আব্দুল মজিদ এই জাতীয় জুতা পরে। আব্দুল মজিদ যদি তার হাত খোলে তাহলে সেখানে আমরা সিলভার নাইট্রেটের দাগ দেখতে পাবো বলেই আমার ধারণা। কেউ কোনো কথা বলছে না, সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু সালেহার চোখ ভেজা, চোখে গভীর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মজিদের দিকে। আব্দুল মজিদের দুহাত মুঠিবদ্ধ, সে বসে আছে মাথা নিচু করে, সে কারো দিকেই তাকাচ্ছে না। মিসির আলী আব্দুল মজিদকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মনে কথা বলে যেতে লাগলেন। ফুলের গন্ধের ব্যাপারটা আপনাদের বলি। আমি ফুলের গন্ধ পেয়েছিলাম। এটা আসলে ছিল জর্দার গন্ধ, আসতো আব্দুল মজিদের মুখ থেকে। জর্দা খাওয়ার কারণে সে সব সময় মুখে জর্দার গন্ধ নিয়ে বেড়ায়, নিজে তা বুঝতে পারে না, কারণ এই গন্ধে সে অভ্যস্ত। আব্দুল মজিদের ওপর আমার সন্দেহ হবার আরেকটি কারণ হচ্ছে সে একসময় রানা কনস্ট্রাকশনে প্লাম্বিং মিস্ত্রি হিসেবে কাজ করেছে, কাজেই শূন্য নলের ভেতর শব্দ পরিচালনার ব্যাপার সে জানত, জানাবিদ্যাই সে ব্যবহার করেছে। এখন আসা যাক হত্যাকাণ্ডগুলি কিভাবে করা হলো। প্রথম হত্যা, নাদিয়ার মার মৃত্যুর জন্য আব্দুল মজিদ এবং তার মা দায়ী নয় বলেই আমার বিশ্বাস। শিশুটি মারা যাবার পর এই মহিলা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তীব্র অপরাধবোধের কারণে বাথরুমে গেলেই তার মনে হতো বাথরুমের দরজা বোধহয় আর খুলবে না। এগুলি আমার অনুমান। ভয় পেয়ে হার্ট ফেল করে তিনি বাথরুমে মারা যান। ওসমান গনিকে হত্যার জন্য আব্দুল মজিদ এবং তার মা এই ব্যাপারটি সুন্দর করে ব্যবহার করে। সুযোগ পেলেই তারা ভয় দেখাতে থাকে। বাড়িতে ভয়ঙ্কর এক আবহাওয়া তারা তৈরি করে, সবাইকেই ভয় দেখায়, যাতে করে সবার মনে একসময় এই ধারণা হয় যে বাড়িতে ভৌতিক কিছু আছে। এটা আর কিছুই না, পরিবেশ তৈরি করা। মজিদ আশা করতে থাকে ওসমান গনির স্ত্রী যেভাবে মারা গেছেন ওসমান গনিও সেইভাবে মারা যাবেন, ভয় পেয়ে হার্ট ফেল করবেন। তাই হয়। সুন্দর একটি হত্যাকাণ্ড ঘটে যায়। সুন্দর এই কারণে যে হত্যাকারী হত্যা করে অনেক দূর থেকে। প্রচলিত আইনে এ জাতীয় হত্যাকারীর বিচার আমার ধারণায় সম্ভব নয়। এখন হত্যার মোটিভে আসি। মোটিভ জটিল নয়, সহজ। পরিবারের 3 সদস্যের 2 জন শেষ, 1 জন বাকি। সেই 1 জন শেষ হলে বিপুল সম্পত্তি চলে যাবে আব্দুল মজিদ এবং তার মার হাতে, কারণ এরাই ওসমান গনির নিকট আত্মীয়। আমার যা বলার আমি বলেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ কোনো প্রশ্ন করল না। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি আমার নিজের আস্তানায় চলে যাব, আমার কাজ শেষ। নাদিয়া, আপনি কি আপনার ড্রাইভারকে একটু বলে দেবেন আমাকে পৌঁছে দিতে? নাদিয়া পাথরের মতো মুখ করে বসে আছেন। মনে হচ্ছে না মিসির আলীর কোনো কথা তিনি শুনতে পেয়েছেন। মিসির আলী আব্দুল মজিদের মার দিকে তাকিয়ে বললেন, আপনার একটি কথা আমার খুব ভালো লেগেছে। আপনি বলেছিলেন, আল্লাহ বলেন নিয়তিকে গালি দিও না, কারণ আমিই নিয়তি। এটা কোথায় আছে বলুন তো? কোন সূরা? বৃদ্ধা জবাব দিলেন না, স্থির চোখে মিসির আলীর দিকে তাকিয়ে রইলেন। মিসির আলী বললেন, নাদিয়া বলছিলেন আপনি নাকি খুব সুন্দর গল্প বলতে পারেন। আমার খুব ইচ্ছা একদিন এসে আপনার গল্প শুনি। যদি অনুমতি দেন একদিন এসে আপনার গল্প শুনব। আচ্ছা, আজ তাহলে যাই। গাড়ি মিসির আলীকে নিয়ে রওনা হয়েছে। তিনি আশা করেছিলেন এই বাড়ি ছেড়ে রওনা হবার সময় নাদিয়া এসে বিদায় দেবেন, কিছু বলবেন।
নাদিয়া দোতলা থেকে নিচে নামেননি। বাড়ি ছেড়ে যাবার সময় এই মেয়েটির সুন্দর মুখ আরেকবার দেখতে ইচ্ছা করছিল, জানতে ইচ্ছা করছিল সবুজ শাড়ি এই মেয়েটির এত প্রিয় কেন। জানা গেল না। মিসির আলী খুব ক্লান্ত বোধ করছেন। তার অনেক দিনের সাথী তীব্র মাথার যন্ত্রণা আবার ফিরে এসেছে। চোখ জ্বালা করছে, তাকিয়ে থাকতে পারছেন না। গাড়ির সিটে হেলান দিয়ে তিনি চোখ বন্ধ করে আছেন। রহস্যের জট খোলার মধ্যে তীব্র আনন্দ আছে, সেই আনন্দ তিনি পাচ্ছেন না, কারণ রহস্যের একটি অংশের জট তিনি খুলতে পারেননি। একটি অংশ এখনো অমীমাংসিত। অম্বিকাবাবু কেন তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ালেন? তিনি কি আগাম জানতেন এমন কিছু ঘটতে যাচ্ছে? যদি জানতেন তাহলে কিভাবে জেনেছেন? ওসমান গনির কথাবার্তা থেকে আজ করেছিলেন। তিনি কখনো ওসমান গনির বাসায় যেতেন না। দূর থেকে এত বড় একটি ঘটনা আজ করা কি সম্ভব? তাহলে কি তার জ্যোতিষশাস্ত্র তাকে সাহায্য করেছে? তা হয় না, জ্যোতিষশাস্ত্র বলে কিছু নেই। অম্বিকাবাবু কেন ওসমান গনির বাড়িতে কখনো যেতেন না? মিসির আলীর মনে ক্ষীণ সন্দেহ, হয়তো বা ওসমান গনির পালক পুত্রটি অম্বিকাবাবুর। তিনি তার নিজের ছেলেকে এদের হাতে তুলে দেন। তা যদি হয় তাহলে অম্বিকাবাবুর ওসমান গনির বাড়িতে না যাওয়ার একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। ব্যাখ্যাটি পুরোপুরি গ্রহণযোগ্য নয়। অম্বিকাবাবু কেন তার ছেলেকে দিয়ে দেবেন? এ জাতীয় ঘটনা দরিদ্রদের মধ্যে ঘটে। অম্বিকাবাবু হতদরিদ্রের মধ্যে পড়েন না। তিনি একজন স্কুল শিক্ষক। তাছাড়া পুত্রের স্থান হিন্দু সমাজে অনেক ওপরে। মুখাগ্নিতে পুত্রের প্রয়োজন। মৃত্যুর পর পুত্রহীন পিতামাতার স্থান হয় পুণ্যম নরকে। এমন অবস্থায় কেউ তার নিজের ছেলেকে দিয়ে দেবে, তা বিশ্বাস্য নয়। মিসির আলী আশা করেছিলেন গুলশান থানার ওসি সাহেব এই ব্যাপারে তাকে সাহায্য করবেন। ছেলেটির অপঘাত মৃত্যুর পর নিশ্চয়ই থানায় জিডি এন্ট্রি করা হয়েছিল। সেখানে ছেলেটির সত্যিকার বাবার নাম থাকার কথা, কিন্তু ওসি সাহেব কোনো সাহায্য করতে পারেননি। 17 বছরের পুরনো কাগজপত্র জোগাড় করা যায়নি। তবে এই রহস্যের সমাধান তেমন জটিল নয়। অম্বিকাবাবু এবং তার কন্যাকে জিজ্ঞেস করলেই জানা যাবে। এমনও হতে পারে অম্বিকাবাবুর পুত্রের যখন 6 মাস বয়স তখন তার স্ত্রী মারা যান। ছোট্ট শিশুটিকে নিয়ে অম্বিকাবাবু খুবই বিব্রত বোধ করতে থাকেন। অতসীকে জিজ্ঞেস করলেই তো জানা যাবে কবে তার মা মারা গিয়েছেন। মিসির আলীর কেন জানি জানতে ইচ্ছে করছে না। থাকুক না কিছু রহস্য অমীমাংসিত। প্রকৃতি সব রহস্য মানুষকে জানাতে চায় না, কিছু নিজের কাছে লুকিয়ে রাখতে চায়। থাকুক না সেই সব রহস্য লুকানো। সব জানতেই হবে এমন কোনো কথা আছে? সারা রাতের অনিদ্রা এবং ক্লান্তির কারণেই হয়তো বা মিসির আলীর তন্দ্রার মতো হলো। তন্দ্রার মধ্যেই তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে 7-8 বছরের একটি বালককে দেখা গেল। বালকটি ছুটতে ছুটতে তার কাছে এসে থমকে দাঁড়ালো। লজ্জা পেয়ে মাথা নিচু করল। মিসির আলী বললেন, কিছু বলবে খোকা? ছেলেটি না সূচক মাথা নাড়ল। স্বপ্নের মধ্যে মিসির আলীর মনে হলো এই সেই ছেলে যে বাথরুমে কঠিন মৃত্যুকে গ্রহণ করেছে। মিসির আলী বললেন, তুমি বাথরুমে মারা গিয়েছিলে তাই না খোকা? ছেলেটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। বুঝলে খোকা, এ হচ্ছে নিয়তি। নিয়তিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ নিয়তি হচ্ছে ঈশ্বর স্বয়ং। ছেলেটি আবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। মিসির আলী বললেন, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ছেলেটি নিচু গলায় বলল, আপনি আমার বোনকে বিপদ থেকে রক্ষা করেছেন। আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কি উপহার? তা বলবো না। ছেলেটি খুব হাসতে লাগলো। মিসির আলীর ঘুম ভেঙে গেল। অন্য যে কেউ এই স্বপ্নে অভিভূত হতো, মিসির আলী হলেন না, কারণ তিনি জানেন উত্তপ্ত মস্তিষ্কের কল্পনাই স্বপ্ন হিসেবে তার কাছে এসেছে, এর বেশি কিছু না। গাড়ির ড্রাইভার বলল, গান দেব স্যার? মিসির আলী হ্যাঁ না কিছু বললেন না। ড্রাইভার গান দিয়ে দিল। মিসির আলী চোখ বন্ধ করে গান শুনতে লাগলেন। এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়াবিথি তলে। মিসির আলীর মনে হলো ধারা জলে স্নানের এই আমন্ত্রণ সবার জন্যে, কিন্তু কেউ তা গ্রহণ করে না।
নিপবন থাকে শূন্য। শুনতে শুনতে শেষ হয়ে গেল আজকের গল্প। এই তৃতীয় এবং অন্তিম পর্বের মাধ্যমেই হুমায়ুন আহমেদের এই বড় উপন্যাসটি আমরা আজকে শেষ করলাম। যারা পুরো উপন্যাসটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও প্রথম এবং দ্বিতীয় পর্বটি শোনেননি, আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গিয়েছে, সেগুলো শুনে আসবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। এই চ্যানেলের পোস্টে আমি একটি পোস্ট করেছি কিছুদিন আগে। যারা নতুন কোনো গল্প শুনতে চান সেগুলো কমেন্ট আকারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই গল্পগুলো আপনাদের পড়ে শোনাবার জন্য। যারা নিজের লেখা গল্প আমাদের এই চ্যানেলে পাঠাতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি দেয়া আছে। সেই ইমেলে আপনার লেখা গল্প আমাকে পাঠাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই গল্প আপনাদের পড়ে শোনানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।